হ্যালো, গুড মর্নিং। তো বেরিয়ে পড়েছি আবার নতুন কিছু ঘুরতে যাওয়ার জায়গায়। মানে জায়গাগুলো নতুন না, কিন্তু নতুনভাবে একটু ঘুরবো। তো এবারের প্ল্যান আছে ঘুরবো পুরো বীরভূম। তো কথিত আছে বীরভূমেতে রয়েছে পঞ্চসতীপীঠ আর একটি শক্তিপীঠ তারাপীঠ, সেগুলো পুরোটাই কভার করার। পুরার 3 দিনের প্ল্যান আছে। আজকে হচ্ছে শুক্রবার, বেরিয়ে বললাম। এবার দেখা যাক কতটা কী করা যায়। যাওয়ার পথে প্রথম বর্ধমান থেকে জাস্ট বেরিয়েই 108 শিব মন্দির। চলো যেতে যেতে 108 শিব মন্দিরটা যাই, তারপর আবার বোলপুরের উদ্দেশ্যে যাব। তবে এবারের বোলপুর শান্তিনিকেতন ঘোরার প্ল্যান নেই, প্ল্যান আছে সতীপীঠ আর শক্তিপীঠ। বর্ধমান শহরের নবাবহাট বাসস্ট্যান্ডের কাছে এই 108 শিব মন্দির অবস্থিত। এখানে নামে 108 মন্দির হলেও এখানে দেখা যায় মোট 109টি শিব মন্দির, এবং এই প্রত্যেকটি শিব মন্দিরের রয়েছে আলাদা আলাদা শিবের নাম। এই মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বর্ধমান রাজ পরিবারের নাম। আজ থেকে 200 বছরেরও বেশি আগে অষ্টাদশ শতকের তৃতীয় দশকে বর্ধমানে শুরু হয় এক ভয়ানক মহামারী। সেই মহামারীর কবলে অসংখ্য মানুষের মৃত্যু হয়। সেই সময় এখানকার শাসনভার ছিল মহারাজ তিলকচাঁদের স্ত্রী মহারানী বিষ্ণুকুমারীর হাতে। তো মহামারীর দেখে মহারানী বিষ্ণুকুমারীর মন ভারাক্রান্ত হয়ে উঠেছিল। তিনি তখন প্রজাদের মনে ঈশ্বরের প্রতি ভক্তি জাগিয়ে তুলে তাদের শোক থেকে মুক্ত করার জন্য এই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের পূর্ণাঙ্গ ভিডিও আছে আমার চ্যানেলে, তার লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশনে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একশো আট মন্দির দেখে এবার আমরা চললাম বোলপুরের উদ্দেশ্যে। বোলপুরে রয়েছে 51 সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলা। পৌঁছে গেছি শ্রীনিকেতন মোড়। তো এই শ্রীনিকেতন মোড় থেকে আমরা খোয়াইয়ের হাটকে পিছনে ফেলে এগিয়ে চলেছি কঙ্কালীতলার দিকে। তো আজকে শুক্রবার, ভালোই হাট বসে গেছে। শুক্র শনিই মূলত এখানে হাটটায় ভিড় হয়, কিন্তু এবার যেহেতু আমাদের উদ্দেশ্য সতীপীঠ, তাই খোয়াইয়ের হাট পাশে ফেলে আমরা এখন চলে এসেছি বোলপুরের কঙ্কালীতলা। তো এখানকার সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশনে, ইচ্ছা থাকলে দেখে নিন। তো চলুন এবার কঙ্কালীতলা একটু ঘুরে তারপর চলে যাব লাভপুর ফুল্লরতলা। 51 সতীপীঠের শেষ পীঠ হিসেবে খ্যাত এই বোলপুরের কঙ্কালীতলা। কথিত আছে এখানে দেবীর সতীর কাঁখাল বা কোমর পড়েছিল। এছাড়াও কঙ্কালীতলায় দেবী দেবগর্ভ হিসেবে পূজিত হন। দেবীর এখানে কোনো বিগ্রহ নেই, মা কালীর ছবিই এখানে পুজো করা হয়। তো বোলপুরের কঙ্কালীতলা ঘুরে আমরা নেক্সট ডেস্টিনেশন আমরা চলে এসেছি লাভপুর। এখানে হচ্ছে ফুল্লরা মা, এটাও একটা সতীপীঠ। এখানে বলা হয় মায়ের অধঃস্থ পড়েছিল। চলুন যাওয়া যাক ফুল্লরতলা, একটু ঘুরে আসি। সুলতান মামুদ ভারত আক্রমণের সময় একদল বেদানুসারী ব্রাহ্মণ মিথিলা মতান্তরে কনৌজ থেকে বিতাড়িত হয়ে বঙ্গদেশের বর্মনরাজ হরিবর্মার কাছে আশ্রয় লাভ করেন। তাদের কয়েকজনকে দেবী ফুল্লরার পূজার জন্য নিজের জন্মভূমি সিদ্ধল গ্রাম বা শীতল গ্রামে নিয়ে আসেন বর্মনরাজের মহাসন্ধি বিগ্রহিক ভবদেব ভট্ট। যাতায়াত সহ অন্যান্য অসুবিধার জন্য একসময় ওই পূজারীরা ফুল্লরা মন্দির সংলগ্ন বাকুল, ফুলিয়ানগর, অট্টহাস প্রভৃতি জনপদগুলিতে বসতি স্থাপন করেন। পরবর্তীকালে ওই ব্রাহ্মণ বংশেরই দীনমণি মিশ্র বাহাদুর বর্মন রাজা হন। ফুল্লরা মন্দিরের অদূরে দীনমণির রাজধানী গড়ে ওঠে। ফুল্লরা দেবীর মন্দির প্রথম প্রতিষ্ঠা করেন কৃষ্ণানন্দ গিরি। জানা যায় একসময় মন্দিরের চূড়ায় স্বর্ণকলস শোভা পেত। প্রচলিত রীতি অনুযায়ী অন্যান্য পীঠের মতো এখানেও বিশ্বাস ভৈরব শিবের মন্দির। বর্তমান মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন যাদবলাল বন্দ্যোপাধ্যায়। লোকবিশ্বাস অনুসারে ফুল্লরায় সতীর নিচের ঠোঁটটি পড়েছিল। এই মন্দিরে কোনো বিগ্রহ নেই, সিন্দুর চর্চিত কচ্ছপাকৃতি শিলাখণ্ডই দেবীর প্রতিভূ। এই মন্দিরের পাশে একটি বিরাট পুকুর আছে।
কিংবদন্তি অনুসারে রামের দুর্গাপুজোর সময় হনুমান এই পুকুর থেকেই 108টি পদ্ম সংগ্রহ করেছিলেন। ঘুরে ফুল্লরতলা ঘুরে এখন চলে এসেছি সাঁইথিয়া। একদম সাঁইথিয়া স্টেশনের কাছেই রয়েছে বীরভূমের আর একটি সতীপীঠ নন্দিকেশ্বরী। চলুন যাওয়া যাক। নন্দিকেশ্বরী মন্দিরেরও সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, তো লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, দেখতে পারেন, ভালো লাগবে। চলুন যাওয়া যাক মন্দির। তো আমরা নন্দিকেশ্বর মন্দির সাঁইথিয়াতে দেখে তো এখন তারাপীঠে পৌঁছালাম। তো এখানে একদম মন্দির থেকে একটু কাছেই, মানে খুবই কাছে, 5 মিনিট হাঁটা পথ, এখানে বলাকা নামের একটা হোটেলে আমরা চেক ইন করেছি। খুব সুন্দর রুমগুলো, তো যতদূর সম্ভব এটা এখন নতুন হচ্ছে, তো এখানের প্রাইসও খুব, যেরকম রুম সেরকম রিজনেবল প্রাইস আছে। তো এবার আমরা একটু মন্দিরের দিকে ঘুরবো। তো ইচ্ছে ছিল আজকে বীরচন্দ্রপুরটাও ঘোরা, কিন্তু আমাদের জার্নিটা যেহেতু একটু ডিলে হয়ে গেছিলো, তাই আমরা আস্তে আস্তে বীরচন্দ্রপুর অন্ধকার হয়ে গেছিলো। তো কালকে যদি টাইম হয় তো যাব। তো আপাতত এখন দেখি একবার হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে যাব তারাপীঠ মন্দিরের দিকে। তো আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম, এখানে প্রচুর দোকান আছে, আমরা খাবার বানাতে দিয়েছিলাম। তো আপনারাও যদি তারাপীঠ আসেন একবার রাস্তার অন্য দিক থেকে মটন কিনে এইখানে দেবেন বানাতে, অসাধারণ বানায়, মানে অসাধারণ টেস্ট যাকে বলে। আমি আগেও বহুবার এসেছি, তখন দেখেছি, এবারেও আবার সেটার অন্যতা হলো না। আবার বৃষ্টি নেমে গেছে, তাই দাঁড়িয়ে আছি, বৃষ্টিটা কমলে যাচ্ছি আবার হোটেলের দিকে। কালকে আমরা ভোরবেলায় উঠে পুজো দেওয়ার পরিকল্পনা আছে। যত তাড়াতাড়ি পুজো দেওয়া যদি তাড়াতাড়ি হয়ে যায়, তারপর আবার তার পরের মতন পরিকল্পনা। এবার ইচ্ছা আছে এবারে বীরভূমের যতগুলো সতীপীঠ আছে সবগুলো ঘুরে দেখার। দেখা যাক মায়ের মহামায়া, মায়ের কৃপায় কতদূর কি হয়। অগণিত সাধকের পাদস্পর্শে সিক্ত তন্ত্রের এক বিশিষ্ট শক্তিপীঠ এই মহাপীঠ তারাপীঠ। আর এই তারাপীঠের মহাশ্মশান, যা রাত্রে হয়ে ওঠে এক রহস্যময় অথচ শান্ত শীতল পবিত্র স্থান। রাত্রি বাজছে 2:58, মানে প্রায় 3টে। আমরা আবার বেরিয়ে পড়েছি দেখতে, ঘুরতে। এখনও কিন্তু তারাপীঠে প্রচুর লোক, যারা এইমাত্র এসছে, অনেকে হোটেলে ঢুকছে। তো খোঁজ খবর নিচ্ছিলাম, বললো 4টার সময় মন্দির খুলবে, আমরা 4টার সময়ই যাব। তো এখন এমনি একটু বেরোলাম, এমনি রাস্তা ফাঁকা, কিন্তু লোক প্রচুর আছে। হ্যালো, গুড মর্নিং। এখন বাজছে 6:25। আমরা একটু দেরি হয়ে গেল আসতে, আরও তাড়াতাড়ি 4:30 আসবো ভেবেছিলাম। এখন প্রচুর ভিড় হয়ে গেছে, এমনি শনিবার, অগণিত মানুষ আসছে। এখন ডালা কেনাকাটা চলছে, এরপর যাব মন্দিরে পুজোর জন্য। ডালা নেওয়া হলো, এবার মন্দিরের দিকে যাব। তো যাওয়া যাক, চলুন। শনিবার এমনি প্রচণ্ড ভিড় আছে, কখন পুজো দেওয়া হবে গেলেই বোঝা যাবে মাতারা কখন কৃপা হয় দর্শনের। যাওয়া যাক। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাও রে বেড়া,
ফসলে তছরূপ হবে না, সে যে মুখ 7টা 8 বাজছে, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। অবশ্যই আজকে শনিবার, প্রচুর ভিড় ছিল। আমাদেরকে 500 টাকা করে টিকিট কেটে ভিআইপি লাইনেই ঠাকুর দর্শন। কাজ জানো না মন রে, কৃষি কাজ জানো না। তারাপীঠে তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আমরা এবার চলেছি নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান বীরচন্দ্রপুর। চলে যাওয়া যাক। একচক্রা বীরচন্দ্রপুরে এসে আমরা জগন্নাথ মন্দির, বাঁকাড়াই মন্দির দেখলাম, নিতাই বাড়ি দেখলাম, নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। তো এবার আমরা এসেছি নিধুবন। তো এখানকার কাহিনী অনুযায়ী, মানে লোকাল যে মান্যতা, তো যখন পাণ্ডবেরা অজ্ঞাতবাসে ছিল, পঞ্চপাণ্ডব এবং মাতা কুন্তি, তখন তারা নাকি এই স্থানে এসে কিছুদিন আশ্রয় নিয়েছিল। ইস্কন একচক্রাতে আমরা প্রসাদ গ্রহণ করলাম। মোটামুটি 1টা অবধি প্রসাদ পাওয়া যায়, কিন্তু ভাগ্য ভালো থাকলে 1.5টা অবধিও পাওয়া যায়, মানে যেরকম অ্যাভেলেবিলিটি থাকে, লোক সংখ্যা যেরকম হয়। খুব সুন্দর প্রসাদ দেয় এখানে। 80 টাকা পার হেড লাগে। এখানে ভাত, ডাল, 3 রকম সবজি, চাটনি, পায়েস, পাঁপড় এসব থাকে। খুব সুন্দর খাওয়া দাওয়া, লাইটের উপর নিরামিষ খাবার, খুবই সুন্দর লাগলো। তো এবার আমরা যাব নলাটেশ্বরী আর 103 ফিট। তো বীরচন্দ্রপুর থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি নলহাটি নলাটেশ্বরী মন্দির দর্শন করতে। চলুন যাওয়া যাক নলাটেশ্বরী। এই নলাটেশ্বরী মন্দির একটি ছোট্ট টিলার উপরে প্রতিষ্ঠিত। এটি লোকালয়ের মধ্যে অবস্থিত হলেও এর প্রশান্ত পরিবেশ মন মুগ্ধ করে দেয়। মন্দিরের প্রবেশপথের উপরে আছে গণেশ মন্দির, ডাইনে সরস্বতী আর বামে দেবী লক্ষ্মীর অবস্থান। সিঁড়ি ভেঙে মন্দিরে উপরে উঠতেই আগে পড়বে যূপকাষ্ঠ। বলি প্রথা প্রচলিত আছে এখানে। মন্দির অভ্যন্তরে পাহাড়ের গায়ে খোদাই করা দেবী কালিকার মুখমণ্ডল। এর গা বেয়ে উঠেছে মন্দিরের প্রাচীর। মূর্তিটি যেন বেদির উপরেই প্রতিষ্ঠিত। অপূর্ব মনোরম, আনন্দময় সেই দেবী মূর্তি। মন্দির থেকে সামান্য দূরত্বে যোগেশ ভৈরবের মন্দির। পীঠমালা গ্রন্থে উল্লিখিত হয়েছে, নলহাট্টাং নলপোত যোগেশ ভৈরবস্তথা তত্রসা কালিকা দেবী সর্বসিদ্ধি প্রদায়িকা। পুরাণের কালে নলহাটিতে সতীর দেহাংশ নলা পড়েছিল। নলার আবিধানিক অর্থ নলের মতো সরু হাড় বা অঙ্গ। পৌরাণিক মতে দেবী এখানে কালিকা নামে বিরাজমানা। শিব স্বয়ং যোগেশ ভৈরব নামে প্রতিষ্ঠিত। দেবীর পতিত অঙ্গ নলা থেকে দেবী নলাটেশ্বরীর নাম।
নলাটেশ্বরী দর্শনের পর এবার আমাদের ঘরে ফেরার পালা। বীরভূমের এই সতীপীঠগুলি দর্শনের পর্বে বাদ পড়ে গেল বক্রেশ্বর সতীপীঠ। খুব তাড়াতাড়ি ঘুরতে যাব সেখানে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিন। থ্যাংক ইউ।